বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, আজকাল বাচ্চা থেকে বয়স্ক সবার মুখেই এই কথাটি খুব শোনা যায় যে ওটা আমার মনে নেই বা ওটা আমি ভুলে গেছি। তো এসব মনে নেই বা ভুলে যাওয়ার একটা মস্ত বড় কারণ হলো কনসেন্ট্রেশনের অভাব। আজকাল আমাদের এত ব্যস্ততা বা এত মানসিক চাপ যে আমরা আমাদের স্মৃতিশক্তিটুকুই হারাতে বসেছি। তো কথা না বাড়িয়ে একটা উদ্ভিদের কথা আমি বলবো, যার মধ্যে আছে স্মৃতিশক্তি ধরে রাখার অনেক পুষ্টিগুণ। সেটা হলো ব্রাহ্মী শাক। আর এটা দিয়ে স্মৃতিশক্তি ধরে রাখার ঔষধ ব্রেনোলিয়া তৈরি হয়। তো মস্তিষ্কের স্মৃতিশক্তি কমে যাবার কারণ হলো আমাদের শরীরে চাহিদা মতো সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার আমরা খাই না। পেট ভরানোর জন্য খাই শুধু মুখরোচক বা স্পাইসি খাবার, যা মস্তিষ্কের কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস করে দেয়। তো বন্ধুরা, এই শাকগুলো কোথায় কিভাবে পাওয়া যাবে বা কিভাবে রোপণ করবেন বা কিভাবে রান্না করে খেতে হয়, এ সব কিছুর খুঁটিনাটি এই ভিডিওতে আমি জানিয়ে দেব। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ব্রাহ্মী শাকের উপকারিতা মুখে বলে শেষ করা যাবে না। আপনারা চাইলে গুগল সার্চ করে দেখে নিতে পারেন। অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাকলেও এই শাক খেতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায়। কারণ অনিদ্রাজনিত সমস্যা থাকলে সেটাও কমে যায়। প্রতিদিনই এই শাক খাওয়া যেতে পারে, তবে কাঁচা পাতার রস করেও এই শাক খাওয়া যায় বা রান্না করেও এই শাক খাওয়া যায়। তবে এই শাক নিয়ে আমি রেসিপিতে যাচ্ছি না, কিভাবে এই শাক চাষ করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন কিভাবে কি সার দিয়ে ব্রাহ্মী শাক বপন করলে খুব তাড়াতাড়ি এই শাক তুলে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে নিপুণতার সাথে এই ব্রাহ্মী শাক চাষ করলে প্রতিদিনই টব থেকে অনেক শাক তুলতে পারবেন, সেই বিষয়টাই তুলে ধরছি। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে যে বাড়িতে রোপণ করা কেন, বাজার থেকে কিনে আনলেই তো এই শাক কত সস্তায় বা কত সহজে পাওয়া যায়। তো বন্ধুরা, কথা হচ্ছে অনেকেই আমরা বাজার থেকে কিনে আনা শাক খেতে চাই না, মনের দিক থেকে আমাদের ভালো লাগে না। আর তাছাড়া বাড়িতে টবে যে কোনো পাত্রে টব কেনারও দরকার হয় না, যে কোনো পুরনো পাত্রকে আমরা টব হিসাবে ব্যবহার করতে পারি। আর খুব খুব কম যত্নে, এতে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আমি ব্যবহার করি না। তাছাড়া খুব কম যত্নে অল্প সারে এই শাকগুলো আমরা একদম ফ্রেশ টাটকা শাক বাড়িতেই পেতে পারি। সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন এই ব্রাহ্মী শাক কাঁচা অবস্থায় খাবো, তখন রোজ দিন হয়তো আমাদের 2-3টে করে ডগা বা 2-3টে করে ডালের প্রয়োজন হবে। তো তখন তো আমরা সেই অবস্থায় বাজার থেকে কিনে আনা বা ফ্রিজে রেখে রেখে খাওয়া আমাদের সেটা খুব একটা সুবিধাজনক হবে না। সেই জন্য বাড়িতে যদি টবের মধ্যে এই শাকটা রোপণ করা যায়, তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো দিন সকালবেলা যখন খাবো তখন তুলে এনে একদম টাটকা শাকের রসটা আমরা ব্রাহ্মী শাকের কয়েক ফোঁটা রস জলে মিশিয়ে আমরা খেতে পারবো। এই একটা সবথেকে বড় সুবিধে। সেই জন্য আমি বলি এটা আপনারা বাড়িতে এনে রোপণ করুন। তো বন্ধুরা, খুব অল্প যত্নেই ব্রাহ্মী শাক চাষ করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি 2টো জলের ড্রাম কেটেছিলাম। জলের ড্রাম কেটে সামান্য ড্রেন সিস্টেম রেখেছি। ড্রেন সিস্টেমগুলো কিন্তু বেশি বড় রাখিনি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ড্রেন সিস্টেম করে নিয়েছি, কারণ ব্রাহ্মী শাকের জল খুব পছন্দ। ব্রাহ্মী শাকের মাটি ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে থাকলেই ভালো। মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, 3টে ড্রামের মধ্যে আমি ব্রাহ্মী শাক বপন করেছি। সেগুলো একদম শাকে ভর্তি হয়ে গেছে, ড্রাম দেখাই যাচ্ছে না, এমনকি শাক লম্বা হয়ে হয়ে ড্রামটাকে ঢেকে দিয়েছে। তো সপ্তাহে 2 দিন করে তুলতে পারছি। তো আমি কিছুদিন থেকে শাকগুলো তুলিনি, তাই এরকম হয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন যে কিভাবে এত সুন্দর শাক হয়েছে, আমাদের একটু সার তৈরিটা বানিয়ে দেখান। তো সেই জন্য যে পাত্রটা ফাঁকা ছিল সেখানে আমি ব্রাহ্মী শাক বুনে দেবো। তো দেখুন বন্ধুরা, আগেই বলেছি ড্রেন সিস্টেমটা খুব বড় রাখবো না, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারলাম না, মাটি ভরে ফেলেছি। তো যাই হোক, ওটা একেবারে বেলে মাটি নয়, দোআঁশ মাটি। তো যাই হোক বন্ধুরা, বেলে দোআঁশ মাটি নিয়েছি, একদম এঁটেল মাটি নেব না। আর এখানে কিছুটা গোবর সার মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু জায়গা কম, আমি গোবর সার পচিয়ে সার করতে পারি না, আমি গোবর শুকিয়ে রাখি, আর প্রয়োজনে মাটির সাথে সেই শুকনো গোবরটা ভেঙে নিয়ে মাটিতে মিশিয়ে নিই। তো সেইভাবেই তুষার করে নিচ্ছে। আর আপনারা বলতে পারেন যে এই গাছের ডালগুলো আমরা কোথায় পাবো। তো বন্ধুরা দেখবেন, শীতকালে ধান কাটা হয়ে গেলে ধান ক্ষেতের আলে আলে বা ধান ক্ষেতের মধ্যে প্রচুর এই ব্রাহ্মী শাক হয়ে থাকে।
তো যে কোনো রাস্তার কাঁচা রাস্তার ধারেও এই শাকগুলো দেখতে পাওয়া যায়। তো সেখান থেকেই একটা দুটো সেখান থেকে ডাল নিয়ে এসে আপনি এইভাবে টব তৈরি করে বসিয়ে দিতে পারেন। তা না হলে আপনারা যখন বাজারে শাক কিনে আনেন বাজার থেকে, সেই বাজার থেকে কিন্তু ব্রাহ্মী শাক কিনে আনতে পারেন। তো ব্রাহ্মী শাক দেখবেন শাকের আটির মধ্যে বা শাকের গোছার মধ্যে দেখবেন কিছু কিছু শাক ডাঁটিগুলো বেশ শক্ত আর হালকা শেকড় শেকড় আছে। আর শেকড় শেকড় না থাকলেও হবে, আপনারা সেখান থেকে শক্ত ধরনের কয়েকটি গিটযুক্ত ডাল এইভাবে করে 2 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে আপনারা টবের মধ্যে বসিয়ে জল দিয়ে রাখবেন। প্রথম অবস্থায় কিছুদিন একটু ছায়া জায়গাতে রাখবেন, চট করে রোদে আনবেন না। আর লক্ষ্য রাখবেন যেন হালকা জল, মানে মাটিটা ভেজা থাকে, কোনো জল জমে না থাকে, তাহলে কিন্তু প্রথম অবস্থায় ডালগুলো পচে যেতে পারে। তো হালকা জল থাকবে যাতে সেগুলো একটু ভেজা ভেজা থাকতে পারে। তারপর দেখবেন গাছগুলো কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে গেছে, একেবারে টবটা ছাপিয়ে গেছে। আপনারা টবটাকেই আর দেখতে পারবেন না, গাছগুলো এত সুন্দর হবে। তো আরেকটা কথা বলে দিচ্ছি, এখন গরম, এটা শীতকালে কিন্তু গাছগুলো একেবারে শুকিয়ে কাঠি কাঠি হয়ে যায়। তখন যেগুলো শুকনো শুকনো হয়ে যাবে সেগুলো ছাড়িয়ে রাখবেন, নাহলে অন্য গাছগুলো পচে যেতে পারে। আর টবটাকে একটু ছায়াতে রাখবেন। আর এখন যখন প্রচণ্ড রোদ বা গরম, এখন কিন্তু এই শাকগুলো 2 দিন পর পর বা সপ্তাহে আমি 2 দিন করে তুলছি। 2 দিন পর পর একদম কেচি দিয়ে আপনারা সমান করে কেটে দিতে পারেন, এক সমান করে, নাহলে এইভাবে আমার মতো খুঁটেও তুলতে পারেন। তারপরে দেখবেন এখন যেহেতু বর্ষাকাল আর এগুলো খোলা আকাশ নিচে থাকে, প্রচুর রোদ্রে থাকে, একদিকে রোদ ভালোবাসে অন্যদিকে জল ভালোবাসে। তো এই বৃষ্টি হতে 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 মাটি কিন্তু কিছুটা নিজ দিক দিয়ে জলের সাথে ধুয়ে ধুয়ে চলে যায়। তো আমার এই গাছগুলো তাই হয়েছে, কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো তুষার বেলে দোআঁশ মাটির সাথে গোবর সার মিশিয়ে ওই ফাঁকা অংশগুলোর মধ্যে দিয়ে রাখছে। আর এখানে সবসময় লক্ষ্য রাখতে হবে জল যেন থাকে। বর্ষাকালে কিন্তু জল দিয়েই রাখতে হবে, কারণ তখন এখন প্রচুর গরম, একেবারে জল যদি শুকনো থাকে, আমি যেহেতু ছাদে গাছগুলোকে রেখেছি, ছাদে একটা আলাদা গরম আছে, তো শুকিয়ে যায় কিন্তু গাছগুলো, তাহলে শাক কিন্তু খেতে ভালো লাগবে না, সফট হবে না। সেই জন্য সবসময় জল দিয়ে রাখবেন। বন্ধুরা, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শীতকালের ছবি। তো খুব ছোট করে সবগুলো টবের গাছ ছেড়ে দিয়েছিলাম, একেবারে গাছের শেকড় পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম ছোট করে ছেটে দিয়েছিলাম। শীতকালে যেহেতু শাকগুলো বেশি লম্বা হয় না বা শাকগুলো কীরকম কাঠি কাঠি শক্ত শক্ত হয়ে যায়, তো সেই সময়টা এইভাবে গাছগুলোকে একদম ন্যাড়া করে দিলে বৃষ্টির জল পেলে আবার সুন্দরভাবে গ্রো করে। তবে একবার রোপণ করলে বছরের পর বছর এই শাক তুলে তুলে খেতে পারবেন। তো প্রত্যেক বছর নতুনভাবে রোপণ করতে হয় না। আমি এখন এই গরমের সিজনে প্রত্যেক সপ্তাহে একবার করে এই শাক অনেকগুলো করে তুলে নিচ্ছি। তো সব সময় গাছের গোড়ায় যেন জল থাকে। আপনারা যদি বেলকনিতে এই শাকের টব ঝুলিয়ে রাখতে চান তাও রাখতে পারেন, সেক্ষেত্রে এত জল দেওয়ার দরকার নেই, যেহেতু ছায়াতে থাকবে। ছায়াতে থাকা অবস্থায় গাছগুলো শুধু মাটি ভেজা ভেজা থাকলেই হয়, বেশি জল দেওয়ার দরকার পড়ে না। বন্ধুরা, এবার আসি ব্রাহ্মী শাকের জন্য কী ধরনের পাত্র ব্যবহার করবেন। ব্রাহ্মী গাছের শেকড় যেহেতু মাটির বেশি গভীরে পৌঁছায় না, তাই বেশি হাইটযুক্ত পাত্র নেবার দরকার নেই, একটু কম হাইটযুক্ত পাত্র নিলেও হবে। তবে পাত্রের আকারটা যেন গামলা সাইজের বা একটু চ্যাপ্টা ধরনের বা মুখের দিকটা একটু ছড়ানো, এরকম পাত্র নিলে খুবই ভালো হয়। আর যে কোনো ধরনের শাক পাতার গাছে বেশি সার ব্যবহার করবেন না বা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেবেন না, কারণ যেহেতু এই শাক আমরা সরাসরি তুলে রস করে খাবো, বা এটা কোনো ফলের গাছ নয় যে ফল হবে তারপর আমরা ফল তুলে খাবো। যেহেতু এই গাছটা বা এই শাক পাতা, এই গাছের শাক পাতা আমরা সরাসরি তুলে খাবো, সেই জন্য কোনো রকম কীটনাশক ব্যবহার করবেন না। তো শুধু শুকনো পাতা হলে বা কোনো পচা পাতা থাকলে বা কোনো আগাছা যদি টবের মধ্যে জন্মায়, তো সেগুলো তুলে তুলে গাছের গোড়া সবসময় পরিষ্কার করে রাখবেন। দেখবেন কোনো ফাঙ্গিসাইড বা কোনো পোকামাকড়ের আক্রমণ একেবারেই হবে না। বন্ধুরা, সব শেষে আসি ব্রাহ্মী শাক কীভাবে খেতে হয়। তো এই শাকের ডগা তুলে সকালে খালি পেটে প্রতিদিন বা একদিন পর পর রস করে সামান্য জল মিশিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারে, নয়তো অন্যান্য শাকের মতো রান্না করেও খেতে পারেন। এর স্বাদ খুব একটা তেতো নয়, আবার অনেকের কাছে তেতো মনে হয়। তো তেতো মনে হলে বেগুন বা আলুর সাথে ভেজে নিতে পারেন, এতে স্বাদের মাত্রা এনে দেবে। তাছাড়া এই শাক বাটা রেসিপি করেও খাওয়া যায়। বন্ধুরা, এখন টবগুলো যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই জুলাই মাসের
টবের অবস্থা। তো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি 1 থেকে 2 সপ্তাহ হলো গাছগুলো শাকগুলো তুলিনি। তো দেখুন কি পরিমাণ লম্বা হয়ে ঝুলে গেছে, একদম লম্বা লম্বা হয়ে গেছে শাকগুলো। তো আর একটা শাকের গাছ ম্যাচিওর হলে তার মাথায় মাথায় ছোট ছোট ফুল হয়, তো সেই ফুলগুলো ফেলে দেওয়ার দরকার নেই, সেই ফুলগুলো শুদ্ধ কিন্তু শাকগুলো খাওয়া যাবে। তো বন্ধুরা বলে ফেললাম ব্রাহ্মী শাকের A to Z আপনারা এখন নিশ্চয়ই শাক এনে রোপণ করতে পারবেন টবের মধ্যে, আর টব থেকেই শাক তুলে খেতে পারবেন, পুনরায় আর বাজারে যাওয়ার দরকার হবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমার পুরনো বন্ধুরা সঙ্গে থাকবেন, আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।